একটি ভয়ঙ্কর অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যার আঘাতে পৃথিবীর প্রায় ৭৫% জীব ধ্বংস হয়ে যেতে পারে। চারদিকে অনিশ্চয়তা, আতঙ্ক আর মৃত্যুর ছায়া। এই মহাবিপদের মাঝেই জন তার পরিবারকে নিয়ে বাঁচার আশায় ছুটে চলেছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তার একটাই লক্ষ্য, একটাই প্রতিজ্ঞা, যেভাবেই হোক সে তার পরিবারকে বাঁচাবেই। কিন্তু এত বড় বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে জন কি শেষ পর্যন্ত পারবে তার প্রিয় মানুষগুলোকে রক্ষা করতে, নাকি সবকিছু হারিয়ে ফেলবে চোখের সামনে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে আজকের গল্প, গ্রিনল্যান্ড। এটি একটি দুর্দান্ত সার্ভাইভাল মুভি, যেখানে টানটান উত্তেজনার পাশাপাশি আছে গভীর পারিবারিক আবেগ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লানেশন। আমি রেজাউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য রিয়েলিটি স্টোরিজ। মুভির শুরুতেই আমরা জনকে দেখি পেশায় একজন আর্কিটেক্ট, কিন্তু ব্যক্তিগত জীবনে সে বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার স্ত্রী এলির সাথে সম্পর্কটা আর আগের মতো নেই, ফলে দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। তবে তাদের একটি ছেলে আছে, যার নাম নাথান। নাথানের ডায়াবেটিস রয়েছে, এই কারণে এলি ও জন দুজনেই নাথানের প্রতি একটু বেশি যত্নশীল। নিজেদের সম্পর্কের সমস্যা থাকা সত্ত্বেও তারা চেষ্টা করছে যেন এই দূরত্বটা কমিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়। জন প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরে এলি ও নাথানের সাথে সময় কাটায়। ঠিক এমন সময় তারা টিভিতে একটি ভয়ঙ্কর খবর জানতে পারে। একটি বিশাল অ্যাস্ট্রয়েড খুব শীঘ্রই পৃথিবীতে আঘাত হানতে যাচ্ছে। এই অ্যাস্ট্রয়েডটির নাম দেওয়া হয়েছে ক্লার্ক। খবরটি তাদের সহ পুরো পৃথিবীর মানুষকে আতঙ্কিত করে তোলে। এই পরিস্থিতির মাঝেও নিজেদের সম্পর্ক ঠিক করার চেষ্টা হিসেবে জন ও এলি তাদের প্রতিবেশীদের নিয়ে একটি ছোট পার্টির আয়োজন করে। সবাই মিলে আনন্দ করছিল। ঠিক তখনই হঠাৎ করে তাদের ঘরটা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। জন দ্রুত বাইরে গিয়ে দেখে কি হয়েছে, আর ঠিক সেই মুহূর্তেই একটি প্রচণ্ড সাউন্ড ওয়েভের আঘাতে সে অনেক দূরে ছিটকে পড়ে। সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়। আসলে অ্যাস্ট্রয়েডের একটি বড় টুকরো তাদের কাছাকাছি কোথাও মাটিতে আঘাত করেছিল, যার ফলে এই ভয়ঙ্কর কম্পন ও সাউন্ড ওয়েভ সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পরেই জনের ফোনে একটি গভর্নমেন্ট কল আসে। সেখানে জানানো হয় জন ও তার পরিবারকে সেফ এক্সিট এর জন্য সিলেক্ট করা হয়েছে। অর্থাৎ অ্যাস্ট্রয়েডের আঘাতে পৃথিবীর অসংখ্য মানুষ মারা যাবে, তাই সরকার কিছু নির্ধারিত মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। জনকে ফ্লাইটের সময় ও লোকেশন জানিয়ে দেওয়া হয়। সময় নষ্ট না করে জন, এলি ও নাথান দ্রুত প্রস্তুত হয়ে গাড়িতে করে বের হয়ে পড়ে। তখন তাদের এক প্রতিবেশী খুব অনুরোধ করে যেন তাকেও সঙ্গে নেওয়া হয়, কারণ তারাও তো মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু জনের কিছুই করার ছিল না। তাকে স্পষ্ট করে বলা হয়েছিল তালিকাভুক্ত মানুষ ছাড়া কাউকে নেওয়া যাবে না। তাই সে বাধ্য হয়েই তাদের ফেলে চলে আসে। অনেক যানজট পেরিয়ে তারা এয়ারপোর্টে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে অসংখ্য মানুষের ভিড়। সবাই আন্দোলন করছে যেন তাদেরও নিয়ে যাওয়া হয়। মিলিটারি কেবলমাত্র নির্বাচিত ব্যক্তিদেরই ভেতরে ঢুকতে দিচ্ছে। ভিড় ঠেলে অবশেষে জন তার পরিবার সহ ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। কিন্তু ব্যাগ গোছানোর সময় তারা আবিষ্কার করে নাথানের ইনসুলিন ও প্রয়োজনীয় ঔষধ গাড়িতেই রয়ে গেছে। ইনসুলিন ছাড়া নাথানের যাওয়া অসম্ভব, তাই জন এলিকে বলে তারা যেন প্লেনে উঠে বসে, সে দ্রুত ওষুধ নিয়ে ফিরে আসবে। এই বলে জন বেরিয়ে যায়। এদিকে মিলিটারি চেকিং এর সময় জানতে পারে নাথানের ডায়াবেটিস রয়েছে। এই তথ্য জানার পর তারা স্পষ্ট জানিয়ে দেয় নাথানকে প্লেনে উঠতে দেওয়া হবে না। এলি অনেক অনুরোধ করে, কিন্তু মিলিটারি কোনোভাবেই রাজি হয় না। তারা বলে তাদের নিজেদের পরিবারও নির্বাচিত হয়নি, তবুও তারা এখানে দায়িত্ব পালন করছে। এলি তখন বলে তার স্বামী ওষুধ আনতে বাইরে গেছে এবং হয়তো ইতিমধ্যে ফিরে এসে প্লেনে উঠে পড়েছে। সে অনুরোধ করে যেন তারা জনকে খুঁজে বের করে। মিলিটারি ওয়াকিটকির মাধ্যমে ঘোষণা দেয়, কিন্তু এত বিশাল ভিড়ের মধ্যে জনকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এদিকে জন ওষুধ নিয়ে ফিরে এসে এলি ও নাথানকে খুঁজে পায় না। সে মনে করে তারা হয়তো অন্য কোনো প্লেনে উঠে গেছে, তাই সে নিজেও একটি প্লেনে উঠে বসে। কিন্তু পাশের একজন লোক তার হাতে ঔষধ দেখে সন্দেহ করে বলে অসুস্থদের তো সিলেক্ট করার কথা না, তাহলে সে কিভাবে উঠল? তখনই জন বুঝতে পারে এলি ও নাথান প্লেনে উঠতে পারেনি। সঙ্গে সঙ্গে সে প্লেন থেকে নেমে পড়ে। এরই মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
মানুষ উত্তেজিত হয়ে গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর মিলিটারি গুলি চালাতে শুরু করে। ঠিক তখনই একটি প্লেন থেকে তেল লিক হতে থাকে। জন দ্রুত বাইরে দৌড়াতে থাকে আর হঠাৎ করে একটি বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় জন দূরে ছিটকে পড়ে। অন্যদিকে এলি ও নাথানকে এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হয়। তারা গাড়ির দিকে যাচ্ছিল, তখনই বিস্ফোরণ দেখে আরো আতঙ্কিত হয়ে পড়ে। চারপাশে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে তারা আর অপেক্ষা না করে গাড়িতে একটি চিরকুট রেখে দেয়। তারা এলির বাবার বাড়িতে যাচ্ছে। জন যেন সেখানে গিয়ে তাদের সাথে দেখা করে। অনেক কষ্টে জন গাড়ির কাছে ফিরে এসে এলি ও নাথানকে খুঁজে পায় না, কিন্তু ভাগ্যক্রমে সে সেই চিরকুটটি খুঁজে পায়। এতে তার মনে কিছুটা স্বস্তি ফিরে আসে, কারণ সে অন্তত বুঝতে পারে যে এলি ও নাথান নিরাপদে আছে। এদিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মানুষ দোকানপাটে ঢুকে ভাঙচুর ও লুটপাট শুরু করে। এই বিশৃঙ্খলার মধ্যেই এলি নাথানের ঔষধ নিতে একটি ফার্মেসিতে ঢোকে, কিন্তু সেখানেও গোলাগুলি শুরু হয়ে যায়। অনেক কষ্টে তারা সেখান থেকে বের হয়ে আসে। পরে এলি একটি গাড়ি দেখতে পায় এবং তাদের কাছে লিফট চায়। গাড়িটি নর্থ ওয়েলসের দিকে যাচ্ছিল, তাই তারা এলি ও নাথানকে তুলে নেয়। এতে এলির মনে কিছুটা স্বস্তি ফিরে আসে। গাড়ির ড্রাইভার নাথানের হাতে থাকা ব্রেসলেট দেখে জিজ্ঞাসা করে, তারা তো সেফ এক্সিটের জন্য সিলেক্ট হয়েছিল, তাহলে কেন যায়নি? তখন এলি সব ঘটনা খুলে বলে। নাথানের অসুস্থতার কারণে মিলিটারি তাদের নেয়নি, আর এখন সে তার স্বামীকে খুঁজতেছে। এদিকে জন কোনোভাবেই ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই সে একটি টাওয়ারে উঠে যায়। কিছুটা নেটওয়ার্ক পাওয়ার পর সে এলিকে ফোন দেয়, কিন্তু সংযোগ বারবার বিচ্ছিন্ন হতে থাকে। তারা একে অপরের কথা ঠিকমতো বুঝতে পারে না এবং একসময় লাইন কেটে যায়। নিচে নেমে জন দেখে একটি গাড়ি নর্থের দিকে যাচ্ছে। সে ড্রাইভারকে অনুরোধ করে গাড়িতে উঠে পড়ে। গাড়ির ভিতরে অনেক মানুষ ছিল, তারা সবাই নর্থের দিকে যাচ্ছে। যাই হোক, এদিকে আর একটি বড় বিপত্তি ঘটে। এলি যে গাড়িতে লিফট নিয়েছিল, সেই গাড়ির লোকজন হঠাৎই তার হাতে থাকা ব্রেসলেটটি কেড়ে নিতে চায়। তাদের উদ্দেশ্য একটাই, এই ব্রেসলেট দেখিয়ে তারা যেন সহজেই সেফ এক্সিটের সুযোগ পেতে পারে। এলি প্রাণপণ চেষ্টা করে বাধা দিতে, কিন্তু শেষ পর্যন্ত তারা জোর করে ব্রেসলেট ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, তারা নাথানকেও সাথে নিয়ে যায়, কারণ তারা চায় নাথানকে নিজেদের ছেলে বলে পরিচয় দিয়ে এয়ারপোর্টে ঢুকতে। এলি রাস্তার মাঝে একা পড়ে যায়, অসহায়ভাবে কান্না করতে থাকে। সে বুঝতেই পারে না এখন কি করবে। অন্যদিকে জনের সাথেও একই ঘটনা ঘটে। যে গাড়িতে সে উঠেছিল সেখানে থাকা কয়েকজন লোক হঠাৎই তার উপর হামলা করে বসে। তারা জনের হাতের ব্রেসলেট কেড়ে নিতে চায়, কিন্তু জন কোনোভাবেই তার ব্রেসলেট ছাড়তে রাজি নয়। শুরু হয় প্রচণ্ড মারামারি। শেষ পর্যন্ত জনই জয়ী হয়। সে তাদের প্রতিরোধ করে এবং সেখান থেকে চলে আসে। এদিকে এলি আবার একটি গাড়িতে লিফট নেয়, আর যারা ব্রেসলেট চুরি করেছিল তারা নাথানকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায়। তারা মিলিটারির কাছে গিয়ে দাবি করে নাথান তাদের ছেলে, এবং এলির ব্রেসলেট দেখিয়ে বলে তাদের সিলেক্ট করা হয়েছে। মিলিটারি ভেতরে ঢোকার অনুমতি দিতে যাচ্ছিল, ঠিক তখনই নাথান বলে ওঠে, ওরা আমার বাবা মা না। এই কথা শোনার সাথে সাথেই মিলিটারি তাদের গ্রেপ্তার করে এবং নাথানকে একটি তাঁবুতে পাঠিয়ে দেয়। এলি এয়ারপোর্টের কাছাকাছি এসে গাড়ি থেকে নেমে দৌড়ে নাথানকে খুঁজতে থাকে। একজন মিলিটারির সাহায্যে সে একের পর এক তাঁবুতে খোঁজ চালায়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে নাথানকে খুঁজে পায়। মা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না। সেখানে থাকা একজন নার্স নাথানের জন্য 1 সপ্তাহের ঔষধ দিয়ে দেয়। ঔষধ নিয়ে তারা সেখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে ভোরের দিকে জন একটি ফাঁকা বাড়িতে ঢুকে আশ্রয় নেয়। চারপাশে কেউ নেই, সবাই এলাকা ছেড়ে চলে গেছে। কিছুটা বিশ্রাম নেওয়ার পর সে বাড়ির একটি গাড়ি নিয়ে নর্থের উদ্দেশ্যে রওনা দেয়। তবে যাওয়ার আগে সে একটি চিরকুট লিখে রেখে যায়। আমার নাম জন, আমি আপনার গাড়িটি নিচ্ছি। যদি আমি বেঁচে থাকি আমি অবশ্যই এটি ফিরিয়ে দেব। জন এলির বাবার বাড়িতে পৌঁছে ডেলের সাথে দেখা করে, কিন্তু সে জানতে পারে এলি এখানে আসেনি। জনকে একা দেখে ডেল ভীষণ রেগে যায়। সে বলে, তোমার উচিত ছিল আমার মেয়ে আর নাতির খেয়াল রাখা, তুমি একাই চলে এসেছো। জন তাকে বোঝায় এখন ঝগড়া করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং এলি ও নাথানকে খুঁজে বের করার উপায় ভাবা দরকার। তারা ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এলির ফোন বন্ধ পাওয়া যায়। আপাতত তাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এদিকে এলি ও নাথান বাস থেকে নেমে একটি টেলিফোন বুথ থেকে কল করে জানায় তারা মেইন রোডের পাশে দাঁড়িয়ে আছে। খবর পাওয়ার সাথে সাথে জন ও ডেল গাড়ি নিয়ে তাদের কাছে ছুটে যায়। জন এলি ও নাথানকে জড়িয়ে ধরে
যেন অনেক যুগ পরে তাদের দেখা হলো। এত বাধা বিপত্তি পেরিয়ে একটি পরিবার আবার একসাথে হওয়া সত্যিই খুব আবেগঘন মুহূর্ত। তারা বাড়িতে ফিরে টিভিতে জানতে পারে পরের দিন সকালে অ্যাস্ট্রয়েড ক্লার্ক পৃথিবীতে আঘাত হানতে পারে। এর তীব্রতা এত বেশি যে পৃথিবীর প্রায় ৭৫% জীব ধ্বংস হয়ে যেতে পারে। এই খবর শুনে তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। গাড়িতে আসার সময় জন শুনেছিল কিছু মানুষ কানাডা থেকে গ্রিনল্যান্ডে যাওয়ার জন্য একটি প্লেনে উঠবে। সেখানে একটি সেফ বাংকার রয়েছে। জন এলিকে বলে তাদের হাতে এখনো একটি সুযোগ আছে। যদি তারা দ্রুত বের হয় তাহলে হয়তো সেই প্লেনটি ধরতে পারবে। তাই তারা তাড়াহুড়ো করে প্রস্তুতি নিতে শুরু করে। জন ও এলি ডেলকেও সাথে নিতে চায়, কিন্তু ডেল রাজি হয় না। সে বলে এই বাড়ির সাথে তার স্ত্রীর স্মৃতি জড়িয়ে আছে, সে এখানেই থাকতে চায়। এমনকি যদি এখানেই তার মৃত্যু হয় সেটাই তার কাছে শান্তির। অনেক বুঝিয়েও ডেলকে রাজি করানো যায় না। শেষ পর্যন্ত জন, এলি ও নাথান কানাডার উদ্দেশ্যে রওনা দেয়। তারা ডেলকে শেষবারের মতো বিদায় জানায়। তারা জানেও না আর কখনো তাদের সাথে দেখা হবে কিনা। পথে যেতে যেতে তারা পুরনো দিনের স্মৃতি নিয়ে কথা বলতে থাকে, কিন্তু কিছুদূর যাওয়ার পরে তারা ভয়াবহ যানজটে আটকা পড়ে। হঠাৎ করে তাদের ফোনে সেফটি অ্যালার্ট আসতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে অ্যাস্ট্রয়েড ছোট ছোট টুকরো পড়তে শুরু করে। জন দ্রুত গাড়ি চালিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে। কিছু দূরে একটি ব্রিজ দেখে তারা সেটির নিচে আশ্রয় নেয়। অ্যাস্ট্রয়েডের টুকরো পড়া বন্ধ হতে হতে রাত নেমে আসে। এরপর তারা আবার যাত্রা শুরু করে কানাডার এয়ারপোর্টের উদ্দেশ্যে। রেডিওতে বারবার সতর্ক বার্তা দেওয়া হচ্ছিল, আগামীকাল হয়তো অনেক মানুষের জীবনের শেষ দিন, তাই সবাইকে প্রার্থনা করতে বলা হচ্ছে। অবশেষে তারা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু গিয়ে দেখে একটি প্লেন ইতিমধ্যেই উড়ে যাচ্ছে। তারা কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। হয়তো এটাই ছিল তাদের শেষ আশা, কিন্তু জন হাল ছাড়ে না। সেভাবে নিশ্চয়ই আরেকটি প্লেন আছে। সত্যি রানওয়েতে গিয়ে দেখে আরেকটি প্লেন টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছে। জন গাড়ি নিয়ে প্লেনের সামনে গিয়ে দাঁড়ায়। পাইলট নেমে এসে তাকে গাড়ি সরাতে বলে। জন অনুরোধ করে যেন তাদেরকেও সাথে নেওয়া হয়। পাইলট বলে এতে প্লেন ওভারলোড হয়ে যাবে এবং চালানো কঠিন হবে, কিন্তু জন কিছুতেই পিছু হটে না। সে বলে আমার পরিবারকে নিতেই হবে, না হলে আমি গাড়ি সরাবো না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পাইলট তাদের উঠতে দেয়। তারা প্লেনে উঠে বসে এবং প্লেনটি টেক অফ করে। কিছুটা স্বস্তি ফিরে আসে। ক্লান্ত জন ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে সে দেখে সূর্যের আলো আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে। চারপাশের দৃশ্যটা খুবই সুন্দর। জন তার পরিবার সহ সেই মুহূর্তটা উপভোগ করছিল, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে আবার অ্যাস্ট্রয়েড পড়তে শুরু করে। পাইলটের পক্ষে প্লেন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করে। ঘটনাস্থলেই দুইজন পাইলট মারা যায়, তবে ভাগ্যক্রমে বাকি যাত্রীরা বেঁচে যায়। প্লেনে থাকার সময় জন লক্ষ্য করেছিল নর্থের দিকে প্রায় 1 মাইল দূরে একটি মিলিটারি প্লেন নামছিল। সে বুঝতে পারে ওই দিকে নিশ্চয়ই কোনো মিলিটারি বেস আছে, তাই সে সবাইকে নিয়ে সেই দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর সত্যিই তারা মিলিটারি বেস খুঁজে পায়। সাহায্যের জন্য চিৎকার করলে একটি গাড়ি এসে তাদের তুলে নেয়। তাড়াহুড়ো করে তারা বাংকারের ভেতরে ঢুকে পড়ে। তখনই আকাশ থেকে অ্যাস্ট্রয়েড পড়তে শুরু করে। সবাই মেঝেতে বসে প্রার্থনা করতে থাকে। চারদিকে তীব্র কম্পন শুরু হয়। জন তার পরিবারকে জড়িয়ে ধরে বসে থাকে। এই মুহূর্তে তাদের আর কোনো আক্ষেপ নেই। সবকিছু এখন সৃষ্টিকর্তার হাতে। অ্যাস্ট্রয়েডের ভয়াবহ আঘাতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়, যেন এখানে কখনো মানুষের অস্তিত্বই ছিল না। এরপর ঠিক 9 মাস পর বাংকারের দরজা খোলা হয়, কারণ তখন রেডিয়েশন কিছুটা কমে এসেছে। জন ও তার পরিবার নতুন পৃথিবীকে আবার গড়ে তোলার জন্য প্রস্তুত হয়। শুধু তারাই নয়, যারা বেঁচে আছে সবাই মিলে নতুন করে জীবন শুরু করার জন্য প্রস্তুত হয়ে ওঠে। এখানেই আজকের গল্প শেষ হয়। আজকের গল্পটি একটি পরিবারের একত্রে থাকার লড়াই। অনেক বাধা বিপদের পরেও তারা এক হতে পেরেছে। আপনাদের আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।